রঞ্জিত মল্লিক, মাননীয় জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাননীয় শ্রী স্বপন দেবনাথ সহ এক ঝাঁক সম্মানীয় অতিথিবৃন্দ, তমস্যমান জ্যোতির্গময় তমস্যা থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলে। সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেহে, আমাদের মন। শুভ লগ্নে পায়রা উড়িয়ে এই মেলার একটি বিশেষ অংশকে আপনাদের সামনে তুলে ধরছেন। অন্ধকার ঘুচে গিয়ে আলোর পাখি, আলোর পায়রা আমাদের প্রত্যেকের জীবনে নতুন সকাল, নতুন আশীর্বাদ, নতুন ভবিষ্যৎ এবং উজ্জ্বল পূর্ণতা নিয়ে আসুক, সেই উদ্দেশ্যেই পায়রা ছাড়ার অনুষ্ঠান হবে, পায়রা ওড়ানো অনুষ্ঠান হবে। এই মুহূর্তে মঞ্চে আসছেন মাননীয় মন্ত্রী মহোদয় স্বপন দেবনাথ এবং আমাদের বিশিষ্ট অতিথি রঞ্জিত মল্লিক মহাশয় এবং মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। সুধীবৃন্দ, আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বিদ্যুৎ পায়রা উড়িয়ে দিয়ে আজকে আরেকটি আকর্ষণীয় অনুষ্ঠান আমরা স্মরণীয় করে রাখলাম কালনাবাসীর হৃদয়ে, কালনাবাসীর মননে। শহরে এই বইমেলার কাছে আমি আবেদন জানাতে চাই, কিন্তু কালনার মহকুমার বাসিন্দা যারা যারা সাহিত্যিক কবি, তাদের উল্লেখটা যেন আমরা করি। কয়েকটি নাম আমি করে যাই। ডক্টর দেবাশিস নাগ আছেন, আমাদের জুচিকা আছেন। আমি কাল সারা রাত ধরে চেষ্টা করেছি কিছু সংগ্রহ করবার, যে কালনা মহকুমাতে কারা কবি সাহিত্যিক ছিলেন, কারা সাহিত্যের প্রয়োগ শিল্প, মানে একটা কবিতা লিখে প্রাবন্ধিক করেন, কিন্তু তাকে প্রয়োগ যাত্রা কিংবা নাটকের মধ্যে দিয়ে যারা দেন, সেটা তো সাহিত্যের একটা প্রয়োগ শিল্প। তার মধ্যে কারা যোগী আছেন? রঞ্জিতবাবু অভিনয় করেছেন, কিন্তু নাটক উপন্যাসটা তো লিখেছেন একজন। সেই উপন্যাসকে চলচ্চিত্রের মধ্যে প্রয়োগ করাই তো প্রয়োগ শিল্প। তাই তো রঞ্জিতবাবু সাহিত্যের প্রয়োগ শিল্প তো চিত্র, সিনেমা, যাত্রা, নাটক। কালনা মহকুমায় তো কম নেই, একে একে পড়ার চেষ্টা করছি, হয়তো ক্রমাগত ভুল হতে পারে। শ্রী বৃন্দাবন দাস, কোথায় বাড়ি? চাহাননগরে, পরে দেড়ুড়ে। তিনি বৈষ্ণব সাহিত্য, তার রচিত চৈতন্য ভাগবত মধ্যযুগের বাংলা সাহিত্যে এক অনবদ্য সংযোজন। তিনি কালনা মহকুমার মানুষ। ছিল প্রেমানন্দ ঠাকুর, কোথায় বাড়ি? বাগনাপাড়ায়। তিনি বৈষ্ণব কবি। অষ্টাদশ শতাব্দে প্রেমদাস ঠাকুর মনশিক্ষা ও বংশী শিক্ষা রচনা করেছিলেন। সংক্ষেপে বলছি, অনেকটা দেরি হয়ে যাবে, নামগুলো পড়ে যায়। বুনো রামনাথ সমুদ্রগড়ে 1800 শতাব্দীর পণ্ডিত রামনাথ, তিনি বুনো রামনাথ তাকে পরিচিত। তার অনেক সাহিত্য সৃষ্টি আছে। আজও ভারতে বুনো রামনাথকে শিক্ষকের আদর্শ বলা হয়। তার সঙ্গে আছে তারানাথ তর্ক বাচস্পতি, বিদ্যাসাগর মহাশয়ের সমসাময়িক। তার কথাও আমরা নিশ্চয়ই উল্লেখ করবো। তার মূর্তি কালনাতে স্থাপিত আছে। তারপরে আছে প্রাণবল্লভ ঘোষ, কালনা হাঁসপুকুরে বাড়ি। তিনি কবি। তার জাহ্নবী মঙ্গল নামে একটি মঙ্গল কাব্যের পুঁথির সন্ধান পাওয়া গেছে। তার জন্ম লিপিবদ্ধ আছে 1646 বঙ্গাব্দ, সন 1131। কবি বাড়ি ছিল অম্বিকা কালনার অন্তর্গত হাঁসপুকুর গ্রামে। কবির জন্ম সম্ভবত সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে। তারপর আছে মতিলাল রায়, ভাতশালা, পালাকার, পরিচালক, অভিনেতা। 1249 সালের 21শে মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের বর্ধমান জেলার ভাতশালা গ্রামে। তার অনেক লেখা আছে। তারপর আছে যাদুবিন্দু গোসাই, যিনি বাউল সম্রাট। আজ থেকে 150 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচলকি গ্রামে, বর্ধমান জেলাতে। আছে দুর্গাদাস লাহিড়ী, যার জন্মস্থান কালনা মহকুমার চকবাউন গড়িয়াতে। দুর্গাদাস লাহিড়ী মাসিক পত্রিকা ছিল। তার পৃথিবীর ইতিহাস, বেদের বঙ্গানুবাদ, পৃথিবীর কেউ করেনি। বেদের বঙ্গানুবাদ তিনি করেছিলেন। পৃথিবীর ইতিহাস 5টা খণ্ডে লিখিত হয়েছিল, যার পৃষ্ঠার সংখ্যা ছিল 34,000 পৃষ্ঠা। সেই দুর্গাদাস লাহিড়ী
জন্মস্থান কালনা মহকুমার চকবামন গাড়িয়াতে। আছেন আমাদের রেভারেন্ড লাল বিহারী দে, কালনা মিশন 1824 খ্রিস্টাব্দে আচার্য লাল বিহারী দে সোনা পলাশী গ্রাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়তে তিনি কালনার মিশনারি চার্চে বহুদিন কাটিয়েছিলেন। তিনি ইংরেজ মাসিক পত্রিকা ছিল বেঙ্গল ম্যাগাজিনের তিনি সম্পাদক ছিলেন। তার দ্বিতীয় গ্রন্থ টেলস অফ বেঙ্গল। কৃষ্ণনাথ পঞ্চানন, ন্যায় পঞ্চানন পূর্বস্থলী, সংস্কৃতের পণ্ডিত, ন্যায়শাস্ত্রের রচয়িতা, খ্যাতনাম মৈথিলী ব্রাহ্মণ আর্জন মিশ্রের বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1911 খ্রিস্টাব্দে কৃষ্ণনাথ তিনি পরলোক গমন করেছিলেন। তারও বহু রচনা আছে। সাধক কমলাকান্ত, কালনার শাক্তপদ রচয়িতা, আপনারা সবাই কমলাকান্তের কথা জানেন। আছে আমাদের কালনা মহকুমাতে রঘুনাথ রায়, চুপি দেওয়ান রঘুনাথ রায় একজন প্রসিদ্ধ কবি। কমলাকান্তের পদাবলীর দ্বারা প্রভাবিত হয়ে বর্তমান রাজসভায় যারা শাক্তপদ রচনা করেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তার সঙ্গীত কলার সৌন্দর্যের জন্য তাকে মহাশয় উপাধি দেওয়া হয়েছিল। তিনিও কালনা মহকুমার মানুষ। গঙ্গা কিশোর ভট্টাচার্য, বাংলা সংবাদপত্রের জনক নামে তাকে আমরা বলে থাকি। বাংলা গেজেট মুদ্রিত হয়েছিল। কিন্তু উল্লেখযোগ্য যে আমাদের গর্ব, যে কালনা মহকুমার গর্ব এই কারণে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি শেষ দিকে এই মহকুমা থেকে প্রকাশিত হয়েছিল। দাশরথী রায়, পিলা পূর্বস্থলী, তিনি পাঁচালী রচনা করেছিলেন। পূর্বস্থলীতে তার বাড়ি পিলা গ্রামে। কবি কৃষ্ণকান্ত ধাত্রীগ্রামে, তিনি ধাত্রীগ্রামে কৃষ্ণকান্ত সত্যনারায়ণের পাঁচালী লিখে প্রসিদ্ধ লাভ করেছিলেন। মায়ের আমার উপস্থিত আছেন। সত্যনারায়ণের ব্রত আর পাঁচালী এই এলাকার নিজস্ব কৃষ্টি। তার সেই রচয়িতা কবি কৃষ্ণকান্ত, যার বাড়ি কালনা মহকুমার ধাত্রীগ্রামে। আছেন আমাদের নবাই ময়রা মন্তেশ্বরে। কবিয়াল দাশরথী রায়ের মতোই নবাই চন্দ্রের জন্ম কালনা মহকুমায় না হলেও তিনি মন্তেশ্বরে মালডাঙ্গার হাটে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তার সে কথাও আমরা বলে থাকি। ওই সময় বাগনাপাড়ার বিখ্যাত বলদেব মন্দিরে তিনি যে গানগুলো গেয়েছিলেন তা অপূর্ব তত্ত্ব সমৃদ্ধ, যাকে ইংরেজিতে বলে সিনথেসিস। দুর্গাদাস রায়েরই লেখক, ইতিহাস আমি উল্লেখ করেছি আপনাদের। সেই সঙ্গে আছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়িয়া, কালনা শহরের কালনার একদম সন্নিকটে যিনি বই লিখে তিনি ছিলেন। তার লেখা স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। তিনি বলাই দেব শর্মা, বাগনাপাড়ার ইতিহাস রচয়িতা। তিনি স্বদেশ হিসেবে খ্যাত করলেও তার অনেক রচনা আছে। কে মল্লিককে চেনেন আপনারা? কুসুম গ্রামের বেশ কয়েকদিন আগে তার শতবর্ষ উদযাপিত হলো। তিনি একজন মুসলিম গায়ক, লেখক। তিনি সমসঙ্গীত গাইতেন। কে মল্লিকের ওপে নাম ছিল মানু মিয়া। মন্তেশ্বরে কুসুম গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার অনেক রেকর্ড তখনকার দিনে গ্রামোফোন কোম্পানিতে রেকর্ড হয়েছিল। তিনিও কালনা মহকুমার মানুষ। আমি উল্লেখ করতে চাই যে আমাদের গোপেন্দ্রভূষণ শঙ্করতীর্থ, কালনার একজন উল্লেখযোগ্য সাহিত্য প্রেমী গোপেন্দ্রভূষণ শঙ্করতীর্থ মহাশয়, যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। তুলসীদাসের রামচরিত মানস এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতের সংস্কৃতের পদ্যে তিনি রচনা করেছিলেন। তাঁর একটি পত্রিকা ছিল পল্লীবাসী। 108 বছর পেরিয়ে গেছে। বর্তমানে তার সম্পাদক আমাদের কালনার তরুণ সেন। বাংলার সাহিত্য জগতে এই পত্রিকার অবদান কিন্তু কম নয়, যেটা কালনার মাটি থেকে সৃষ্টি হয়েছে। অম্বিকা ব্রহ্মচারী, তিনি মন্তেশ্বর থানার দেনুরের অধিবাসী ছিলেন। তিনি কবিতা এবং পদ্য রচনা করেছিলেন। তার এই স্মরণীয় কাজ হলো বর্ধমান জেলার ইতিহাস সংগ্রহের উদ্যোগ। মানবেন্দ্র পাল, কালনার প্রতিষ্ঠিত সাহিত্যিক হলেন মানবেন্দ্র পাল। চাকরি জীবন হলেও লেখনী তার নিজস্ব কাজ ছিল। তার উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিলিপি, নিশি বিহঙ্গ, আরো অনেক কিছু। আরেকটি তার প্রথম লেখা উপন্যাস কাছ থেকে দূরে।
সত্যেন্দ্রনাথ দত্ত, টুকি, ছন্দের কবি জাদুকর, সাধক ভবা পাগলা। তার কয়েক হাজার গান আছে। তিনি তার সাধনা স্থান কাল্লা, কিন্তু সারা পৃথিবীতে তার লেখা গান গেয়ে থাকে। তিনি সাহিত্যেরও একজন সাধক ছিলেন। সেই সঙ্গে দেবকী কুমার বসু, মন্তেশ্বরে বাংলার চিরঞ্জীব বাবুর স্মরণ থাকবে বাংলার চলচ্চিত্র জগতের সবচেয়ে বেশি চিত্র পরিচালক, এবং সেই সঙ্গে চিত্রনাট্য লেখার যিনি সবচেয়ে বড় ছিলেন দেবকী বসু। তার জন্মস্থান কালনার রায়গ্রামে, আজও তার বাড়ি সুরক্ষিত আছে। আছে আমাদের ভৈরব গঙ্গোপাধ্যায়, তিনি যাত্রার এই মুহূর্তে পালাকার ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন। বাংলার তার মামাটি মানুষ যাত্রা একটি অন্যতম, তার অচল পয়সা, তারই লেখনী। তিনি আমাদের মন্তেশ্বরে জন্মগ্রহণ করেছিলেন, মূল গাঁয়েতে। তার কারণ আমি বলেছি সাহিত্য প্রয়োগ শিল্পতে ভৈরব গাঙ্গুলির অবদান আছে, মতিলাল রায়ের অবদান আছে। এরা প্রয়োগ শিল্পী, লেখাকে যাত্রায় প্রয়োগ করে দিয়েছেন। এটাও তো একটা সাহিত্যের অঙ্গ। সেই সঙ্গে আছেন, আমার চোখে যত মনে পড়ে, আমি যার ছাত্র ছিলাম, ডক্টর হংসনারায়ণ ভট্টাচার্য। তিনি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ছিলেন, বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক। তার প্রচুর বই আছে, আমি তার ছাত্র ছিলাম, তার নাম উল্লেখ করি। সম্প্রতি আমার মনে পড়ে কালনা কলেজের অধ্যাপনা করতেন ষষ্ঠীবাবু, ষষ্ঠীচরণ ভট্টাচার্য। এদের সাহিত্য চর্চা কিন্তু কম ছিল না। তাই আমি অনুরোধ করি, অনেকটা সময় নিলাম, কিন্তু কালনা মহকুমার ছেলেরা, নূতন প্রজন্ম এগুলো যদি না জানে তাহলে ভুল হবে আমাদের। তাই কবি আজকে বইমেলা সার্থক হবে যদি যারা সাহিত্য চর্চা কালনায় করেছিলেন বিভিন্ন আসপেক্টে, তাদের যদি আমরা স্মরণ করতে পারি। এই আবেদন সকলের কাছে রেখে এই উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে, বিশেষ করে রঞ্জিত বাবু এই বয়সে খুব একটা যান না। বললাম, রঞ্জিত বাবু আপনার মল্লিক বাড়ি অর্ধেকটাই গঙ্গায় চলে গেছে, কিন্তু যেটুকু এখনো আছে সেটুকু এখনো যদি বেশ কয়েকবার উনি ওখানে এসেছিলেন। আমি আমার আগ্রাতে প্রতিবার আপনার বাড়িতে গিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা জানাই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে। আমার এখানে বিভিন্ন স্টল এবং আমার প্রোগ্রাম নাদুরঘাটে আছে, আমাকে ছুটে যেতে হচ্ছে। তাই আমি রঞ্জিত বাবু বলবেন, আরো অনেকেই বলবেন, আমি দুঃখ প্রকাশ করছি না থাকার জন্য। আমি আসি, ভালো থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহোদয়। এখন ডাক্তার যাদব চট্টোপাধ্যায়ের লেখা বই প্রত্যেককে উপহার দেওয়া হচ্ছে। উপহারগুলি নিয়ে চলেছেন কালনা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বৃন্দ, সুধীবৃন্দ। যাদববাবু আর আমাদের মাঝে নেই, অথচ আমাদের মধ্যেই আছেন। এই দুঃসময়ের মাঝে করোনায় আক্রান্ত হয়ে তিনি পরলোকগত হয়েছেন। কালনা মহকুমা গ্রন্থাগারের তিনি আজীবন সদস্য। তার লেখা কবিতার বই মাননীয় অতিথিদের হাতে তুলে দিচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবীগণ। ধন্যবাদ। সুধীবৃন্দ, উত্তম পরবর্তী সময়ে বাংলা ছবির দর্শক যখন সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেই সময় পরিচালক অঞ্জন চৌধুরীর সাথে জুটি বেঁধে শত্রু সিনেমায় এক সৎ নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করলেন রঞ্জিত মল্লিক, যা বাংলা ছবিতে এক মাইলস্টোন হয়ে আছে। কোন বাংলা ছবির টাইটেল কার্ডে রঞ্জিত মল্লিক নামটাই যথেষ্ট। মানুষ শুধু এই একটি নামের টানেই আজও ছুটে যান সিনেমা হলে। উত্তম কুমারোত্তর বাংলা ছবির সব থেকে জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক আজ এখানে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাননীয় শ্রী রঞ্জিত মল্লিক। যে পদে আগে ছিলেন উত্তম কুমার, ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেই পদ অলঙ্কৃত করেছেন মাননীয় শ্রী রঞ্জিত মল্লিক। বঙ্গবিভূষণ সম্মান প্রাপ্ত জনপ্রিয় নায়ক এবং প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক সেই সাদা কালো যুগ থেকে আজ অব্দি বহু বাংলা চলচ্চিত্রে অসামান্য দক্ষতায় অভিনয় করে। সুব্রতদা রয়েছেন, সুব্রত পাল, যার প্রাধান্যতায় আজকে শুরু হয়েছে কালনা বইমেলা। দিদি, তুমি হয়তো জানো, দিদির কাছে মাইক্রোফোনটা দিতে বলবো প্লিজ। দিদি, তুমি হয়তো জানো যে আজকে উদ্বোধনের দিন, আর এই উদ্বোধনের দিনে কালনায় এত মানুষ হবে বিশ্বাস করে আমরা ভাবতে পারিনি। দারুণ দারুণ, মন ভরে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছি তোমার জন্মদিন আজকে রাত্রি 12টার পর। তাই রানাদা, আমাদের পুরো টিম, সুব্রত পাল, মাননীয় সুব্রত পাল, যার প্রাধান্যতায় আজকের এই অ্যারেঞ্জমেন্ট, আজকে বার্থডে সেলিব্রেশন করবে তোমার। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর জন্মদিন পালন করবো আমি তো নিজেই ভাবিনি, বাট
এটাই সব থেকে বড় পাওনা এবছরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বার্থডে সেলিব্রেশন হবে, আমরা সবাই মিলে কেক কাটবো। যদি একটা ট্র্যাক আমাদের প্রিয় সাউন্ড ইঞ্জিনিয়ার নিহার বাজাতে পারে, তাহলে ওর কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আর একটা মিষ্টি তো খাওয়াবোই। কেক কাটিং হবে আর সবাই হ্যাপি বার্থডে করবে। একটু প্রাণ ভরে বুক ভরে এখানে যারা যারা রয়েছেন আমাকে আশীর্বাদ করবেন। একটাই কথা বলবো যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। কেটে ফেলি। একদম দিদি, অল ইজ ইয়োর্স। আজকে আমরা আগাম একদিন আগেই বার্থডে সেলিব্রেশন করে নিচ্ছি তোমার। সবাই মিলে হ্যাপি বার্থডে টু গানটা হবে তো? চলো, হ্যাপি বার্থডে। হাততালি কোথায় সবাই? একটু সময় চেয়ে নিচ্ছে, এত মানুষ সামনে সামনে প্রায় আজকে মাঠে 10,000 মানুষ, আর আমাদের প্রিয় ইউথ আইকন, আমাদের প্রিয় দিদি সায়নী ঘোষ তো হবেই। এটা হয়, এটা স্বাভাবিক। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার। আমি তো ভাবতে পারছি না, মানে কলকাতায় এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না। একটা প্রথম বছরের মেলা, আমি যারা অর্গানাইজ করছেন এই শো এবং মন্ত্রীবাবু আসছেন, আমার মনে হয় যে যদি প্রথম বছরে এরকম অবস্থা হয়, 10 বছরে যে গ্র্যান্ড সেলিব্রেশনটা হবে সেখানে কিন্তু আমাকে ডাকতে হবে। একদম। কারণ আমরা তো আমি কিন্তু মোটামুটি খুঁটি পুজো করে যাচ্ছি। আর সুব্রত বাবু বলছেন তোমাকে প্রতি বছর ডাকবে। আচ্ছা, এখনই এখন থেকে একটা দিন তোমার বরাদ্দ থাকবে, যদি তুমি টাইম দিতে পারো আগামী দিনে। আমি সবসময় টাইম দিতে চাই। আরে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ও তারে আমার আমার মনে করি, আমার হলো আর হলো না। আমার আমার মনে করি, আমার হলো আর হলো না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সব মনের মানুষ। তুমি প্রথমেই তো মানে সবাই অনেকেই হয়তো জানেন, অলরেডি ভাইরালও হয়েছে যে সায়নীদি অসম্ভব ভালো গান গায়। না, অসম্ভব ভালো আমি কিছু গাই না। আমি যখন আমার উল্টো দিকে এরকম অপূর্ব অডিয়েন্স বসে থাকে, তখন আমার একটু মুড চলে আসে। একদম। মুড যখন চলে আসে তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারি না। তাহলে এই মুডে তোমাকে একটা ছোট্ট পরীক্ষা করাই। এখানে তো তুমি দেখতে পাচ্ছ মা বোনেরা সবাই মানে মিশে আছে, আমাদের দর্শক বন্ধু, শ্রোতা, অতিথি, মানে ছেলে মেয়ে আলাদা কিছু নেই। আছে কি? সব মিশে আছে, প্রেম বেলানো আছে, প্রেম বিলিয়ে দেওয়া আছে। তাহলে আমি যখন এটা সায়নীদিকে আমরা তার বার্থডে গিফট দিচ্ছি, এত মানুষকে একসঙ্গে বার্থডে গিফট দিলে তুমি বাড়ি নিয়ে যেতে পারবে না। বার্থডে গিফটটা এরকম হবে, এই যে মেলা হবে আর মেলা হচ্ছে, আমি 1, 2, 3 বলবো, কেবলমাত্র মা বোনেরা, আমার মিষ্টি মিষ্টি বৌদিরা, দিদিরা, আমার বান্ধবীরা, তারা তালি এবং তোমার বান্ধবীরা। দিদি আমার তো বয়সটা কম, এই জন্য বললাম। আচ্ছা, মানে যদি কাল রাতে নতুন করে বান্ধবী পাই, ঠিক আছে। মা বোন, আমার মা বোনেরা, আমার বান্ধবীরা। বান্ধবী বললাম। আমি যখন 1, 2, 3 বলবো, তখন কেবলমাত্র মেয়েরা, ফিমেলস, মা বোন প্রত্যেকে তালি এবং অনেক চিৎকার করবেন যখন বলবো। তারপর যখন 1, 2, 3 বলবো, ভাইরা, কালনার দাদারা, কাকুরা, জেঠুরা, এখানে যারা রয়েছেন আমাদের অসংখ্য ধন্যবাদ। দিদি তার মূল্যবান সময় থেকে এত ব্যস্ততার মধ্যেও রাজ্যের কোনায় কোনায় তথা অন্য রাজ্যে তিনি প্রত্যেক দিন তার টাইট শিডিউল, তার মধ্যে যে তিনি আসতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ ছাড়া আর ভালোবাসা ছাড়া সায়নীদিকে কিছু বলার নেই। আমরা ওদিকের আপডেটটা একটু সব করা যাবে না। এখনকার মেয়েরা নিজেদেরকে নিজেই বাঁচাতে হবে, তাই তো? হিরোর জন্য অপেক্ষা করা যাবে না, গাছের তলায় দাঁড়িয়ে যায় এসো আমাকে বাঁচাও। একটু ছোট টিপস দিয়ে দাও, আমরা একটু ফলোআপটা যদি শুরু করি। থেকেই যখনই অভিনয় করেছি খালি বলেছি যে এমন কিছু কাজ করতে চাই যেটাতে মানুষের মনে থাকে, এবং এসে আপনার খুব বড় ফ্যান বলাতে অবশ্যই এটা তো ভালো লাগে শুনতে, কিন্তু তার থেকেও যখন কেউ এসে বলে যে দিদি আপনার এই চরিত্রটা করেছিলেন খুব ভালো লেগেছিল, দিদি এখনো এই কাজটা আপনার মনে আছে, তখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, একটু কাজের কাজ করেছি।